এখন সেই এসপির চাইতেও একজন মেজর নিজেকে বড় মনে করেন। আর এটা তারা দেখান, মানে ফুটফাট দেখান। তো সেখানে সেনাপ্রধান যেখানে প্রধানমন্ত্রীকে পাত্তা দিতে চান না, মন্ত্রী এমপিদেরকে তো তারা অনেকটা শিশু, আবাল মনে করেন। দেখেছি বিভিন্ন সময়টিতে। এখন হয় কিনা বলতে পারব না। তো সেই জায়গাতে একজন আইজিপিকে যেভাবে জেনারেল আজিজ তোয়াজ তদবির করছেন, এটা দেখে পুলিশের যেকোনো লোকেরই আগ্রহ জাগবে যে, ইস! একটি দিনের জন্য আমি যদি বেনজির হতে পারতাম। যা হোক উনি গেলেন। আমরা হয়তো ধরে নিয়েছিলাম অন্য যে আইজিগুলো আছেন, তাদের মধ্যে তিনি সামান্য কিছু দুর্নীতি করেছেন। চেহারা সুন্দর হলে তাদের সাথে অনেক মেয়েদের ভালো বান্ধবী থাকে, বন্ধু থাকে। মেয়েরা পঙ্গপালের মতো এরকম আকর্ষণীয় পুরুষদের কাছে আসে। হয়তো তিনি তদ্রূপী। কিন্তু ধীরে, ধীরে তার সম্পর্কে যে জিনিসগুলো বের হতে থাকলো, বিশেষ করে কালের কণ্ঠে যে নিউজটা ছাপা হলো, এতে করে আমরা দেখলাম যে তিনি করেন না এমন কোনো কাজ নেই। গরু চোরাচালানি থেকে শুরু করে সাদিক অ্যাগ্রো, হোটেল ব্যবসা, সেই হোটেল সেই কি বলবো, কক্সবাজারের যে সেই বিশাল ৫ তারকা হোটেল রামাদা, সেই হোটেলের মালিকানা থেকে শুরু করে তার নিজের গ্রামে ৩০০ বিঘা না ৩০০ একর জায়গার উপরে তার মেয়ের নামে সেই বিশাল রিসোর্ট, তার সময় কাটানোর জন্য নারায়ণগঞ্জের সেই বিশাল বাংলো বাড়ি, ঢাকাতে রাজকীয় ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে মানে তার কোট প্যান্ট টাই, এর যে কী অবস্থা, এই জিনিসগুলো যা বের হলো মানে দুদকের ফাইলে, তারপর যাকে বলা হয় সেই কালের কণ্ঠে রিপোর্টে, তাকে হজম করা, ধারণ করা শেখ হাসিনার পক্ষে আসলে ওই মুহূর্তে অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি এমন হয়ে গেল যে তিনি শেখ হাসিনার জমানাতে গ্রেপ্তার হওয়ার মতো অবস্থায় পড়ে গেলেন। ঠিক সেই সময়টাতে কেন, কিভাবে, কার নেতৃত্বে, কার মদতে তিনি বুক ফুলিয়ে এয়ারপোর্ট দিয়ে চলে গেলেন, উই ডোন্ট নো। এরপর থেকে আমরা কিছুদিন চিৎকার চেঁচামেচি করলাম, তাকে নিয়ে ভিডিও বানালাম, এরপর আমরা সবাই ভুলে গেছি হোয়াট হ্যাপেন্ড। কিন্তু এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে, সেই ঘটনাগুলো হলো যে তিনি বিদেশে গিয়ে স্টপ থাকেননি। সেখানে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। তারপর তার যে সহায় সম্পত্তিগুলো ছিল, এগুলো কেনাবেচা করেছেন। একটা কিনেছেন, আরেকটা বিক্রি করেছেন, এবং এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে, জাস্ট লাইক কি বলবো, ইলন মাস্কের মতো, দ্য ইলন মাস্ক অফ বাংলাদেশ। তো ইলন মাস্কের মতো তিনি ওভাবে কখনো ইস্তাম্বুলে, কখনো ব্যাংককে, কখনো সিঙ্গাপুরে, কখনো সৌদি আরবে, কখনো দুবাইতে, কখনো পর্তুগালে, আরও কত দেশ রাজার হালে তিনি ঘুরছিলেন আর ক্রমশ শক্তি সঞ্চয় করছিলেন। বাংলাদেশে তার যারা লোকজন আছে, তারা তার পক্ষে যারা চাঁদা কালেকশন করতেন, ঘুষ কালেকশন করতেন, সম্পত্তি মেনটেন করতেন, তো এদেরকে নিয়েও নানা রকম কথাবার্তা হচ্ছিল। এ কারণে এরা এই ইউনূস জমানাতে বেশ শক্তিশালী হয়ে পড়েছিল। আমি ব্যক্তিগতভাবে দেখেছিলাম যে রামাদা হোটেলের মালিকানা নিয়ে বেশ কয়েকজন, মানে দুজন, মানে বেনজিরের বাইরে আরও দুজন লোক আছে। এই যে এখন যে জসিমের কথা বলা হচ্ছে, জসিম হলো উপজেলা চেয়ারম্যান ছিল, সেই চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান। এইবার সে নাকি এমপি হয়েছে, আমি জানতাম না। তো এর সাথে আবার আন্ডা রফিক, এই যে বসুন্ধরা গ্রুপের সাথে যার গণ্ডগোল হলো, আন্ডা রফিক। তো আন্ডা রফিক এবং জসিম এরা সবাই বেনজিরের আপনজন, ক্যাশিয়ার বা বন্ধু, পার্টনার। ওই যে মানে দুবাইতে আর এক যুবক আছেন আরাফ, তাকেও বলা হয় সেই বেনজিরের পার্টনার। তো সে একটা বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিল। সেই সাম্রাজ্যে কী না ছিল, সব কিছু ছিল। আপনি এই লোকগুলো দেখলেই বুঝতে পারবেন। তো সেখানে কক্সবাজারে সেই রামাদা হোটেলের মালিকানা নিয়ে বেশ তার অবর্তমানে আন্ডা রফিকের মধ্যে, জসিমের মধ্যে বেশ দ্বন্দ্ব সংঘাত শুরু হলো। বেনজির কোন পক্ষে ছিলেন জানি না, কিন্তু শেষ পর্যন্ত জসিম সেখানে জয়লাভ করলো। এ কারণ হলো কক্সবাজারে যারা, এই যে এখন সদরের এমপি কাজল আছেন, অন্যান্য যারা আছেন ওখানকার নেতৃবৃন্দ, তারা জসিমকে সাপোর্ট করলো। তো এর ফলে রামাদা হোটেল তার টিকে গেল।